নমস্কার, বাংলার বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল একটা বক্তৃতা করেছেন, যে বক্তৃতার একটা অংশ আপনাদের কাছে শোনাবো, যেখানে তিনি পরিষ্কারভাবে বুঝতে পারছেন যে সামথিং ইজ গোয়িং রং ইন বেঙ্গল। আমি কেন এই কথাটা আজকে বললাম বলুন তো? প্রশান্ত কিশোর কিছুদিন আগে ইন্ডিয়ান এক্সপ্রেসকে একটা ইন্টারভিউ দিয়েছেন। সেই ইন্টারভিউটা আপনারা অনেকেই শুনেছেন, কেউ শোনেনি, সেটাও আপনাদের আমি শোনাবো। যেখানে প্রশান্ত কিশোর পরিষ্কারভাবে বলছেন, দ্ব্যর্থহীন ভাষায় বলছেন যে আপনারা অপেক্ষা করুন, পশ্চিমবঙ্গ থেকে একটা সাংঘাতিক অবাক করা রেজাল্ট আসবে, যেখানে বিজেপি টিএমসি থেকে ভালো রেজাল্ট করবে। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা জানেন 22-18-2, অর্থাৎ 22টা তৃণমূল কংগ্রেসের আসন আছে, 18টা বিজেপির আছে, এবং দুটো আসন আছে যে দুটোতে কংগ্রেস জিতে আছে। এই হচ্ছে পশ্চিমবঙ্গের 42-এর মধ্যে পাটিগণিত। সেইখানে যদি বিজেপি ভালো রেজাল্ট করে তাহলে কত হতে পারে? 18 আছে বিজেপি, 22 আছে তৃণমূল, তাহলে 18 থেকে অনেকটা উঠবে। তাহলে তৃণমূলকে নামতে হবে, কংগ্রেসকে নামতে হবে, আলটিমেটলি লাভ হবে বিজেপির। অন্তত প্রশান্ত কিশোর আইপ্যাক যে কথাটা বলছেন, প্রশ্ন হলো আইপ্যাকে কথাটা বলছেন কেন? আমি দুটো ভিডিওই আপনাদের দেখাবো। মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত হাওড়ায় কোনো একটি প্রশাসনিক সভায়, তারপরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো শোনাবো। সেখানে পরিষ্কারভাবে বলছেন, অভিষেকের নাম নিয়ে বলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার ভাইপো, তার প্রপার্টি অ্যাটাচ করে দিয়েছে, সে তো বিয়ে করেছে, দুটো বাচ্চা আছে, খাওয়াবে কি? তাকে তো কিছু করতে হবে। আর করতে গিয়ে শেষ পর্যন্ত যদি ব্যবসা করে, তার ব্যবসার সমস্ত সম্পত্তি অ্যাটাচ করে নিয়েছে। কে বলছেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে দেখুন, ভাইপোর সম্বন্ধে হঠাৎ সাংবাদিকদের সামনে এই কথাটা বলার মানে কি? এটা আমাকে কিন্তু বারবার ভাবিয়েছে, নিশ্চিতভাবে আপনাদেরও ভাবিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাষণ আমি আপনাদের অনিচ্ছা থাকলেও একটু টুকরো শোনাবো, যেখানে শুনলে বুঝতে পারবেন হঠাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী ভাইপোকে টেনে নিয়ে এলেন। ইডিকে আঘাত করুন, ইডি আমাদের বিরুদ্ধে কনস্পিরেসি করছে, ফাঁসিয়ে দিচ্ছে, শেখ শাহজাহান কিচ্ছু করেনি, ভালো ছেলে, সোশ্যাল ওয়ার্কার, সম্পদ, সেই ছেলেটাকে ইডি ফাঁসিয়ে দিচ্ছে, এসব বলুন, কোনো অসুবিধে নেই। কিন্তু হঠাৎ ভাইপোকে টানলেন কেন? আমরা তো জানি শেখ শাহজাহানের 14 কোটি টাকার প্রপার্টি অ্যাটাচ করেছে ইডি, কিন্তু ভাইপোর সব সম্পত্তি অ্যাটাচ করে নিয়েছে ইডি। এটা আবার কিরকম কথা হলো? আমরা যতদূর জানি লিপস অ্যান্ড মাউন্সে 7.5 কোটি টাকার প্রপার্টি অ্যাটাচ করেছে। প্রশ্নটা হলো 7.5 কোটি টাকাই কি সব প্রপার্টি? এটাও তো আবার একটা মিথ্যে কথা বলে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এবং আমি এই প্রেক্ষিতে বলি যে ইডি পরিষ্কারভাবে কলকাতা হাইকোর্টে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে গিয়ে সম্ভবত বলেছেন যে আমরা এমন কিছু আরো তথ্য পেয়েছি যাতে আরো প্রপার্টি অ্যাটাচ করা যাবে। প্রশ্ন এক, রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে, নিজের ভাইপোর সব সম্পত্তি যদি অ্যাটাচ হয়ে থাকে তাহলে 7.5 কোটি টাকাই সব প্রপার্টি? এক। দ্বিতীয় প্রশ্ন রাজ্যের মুখ্যমন্ত্রীকে, যে যদি এটা আপনি মিথ্যে কথা বলেন তাহলে পরিষ্কার মিথ্যে কথা প্রমাণিত হচ্ছে কেন? ইডি কলকাতা হাইকোর্টে বলেছে আরো অনেক কিছু সম্পত্তির খবর পেয়েছি যেগুলোকে আমরা ধীরে ধীরে অ্যাটাচ করবো, হয়তো লোকসভা নির্বাচনের পরে সেই অ্যাটাচমেন্টগুলো হবে। প্রশ্ন হলো রাজ্যের মুখ্যমন্ত্রী কথাটা বললেন কেন? আমি এই জায়গায় তিনি কি বলেছেন, ভাইপোকে নিয়ে বলেছেন, কি বলেছেন, ভাইপোর কতটা প্রপার্টি, 7.5 কোটি প্রপার্টি না তার বেশি প্রপার্টি, সেটা তো পরবর্তীকালে আলোচনার সুযোগ থাকবে, আমরা সেটা নিয়ে আলোচনা করবো। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী এটা বলেছেন কেন? এইটা আমার খালি অবাক করলো। তিনি শেখ শাহজাহানকে নিয়ে বলতে পারতেন, শৌকতকে নিয়ে বলতে পারতেন, জাহাঙ্গীর, কাইজার, মুদাস্সার, সেলিম, এদের শৌকত মোল্লাকে নিয়ে, আরাবুলকে নিয়ে বলতে পারতেন, কোনো অসুবিধে ছিল না। হঠাৎ তিনি ভাইপোর প্রপার্টি অ্যাটাচমেন্টের জায়গাটা টেনে নিয়ে এলেন কেন? আমি এই জায়গাটাতে আপনাদের একটু ভালো করে লক্ষ্য করার কথা বলছি, একটু ভালো করে খেয়াল করে দেখবেন যে হঠাৎ ভাইপোর প্রপার্টির অ্যাটাচমেন্টটা এলো এই কারণে, এবারের পশ্চিমবঙ্গের রাজনীতিতে, নির্বাচনে করাপশন মূল ইস্যু হতে চলেছে, যেটা শুভেন্দু বারবার চিৎকার করে বলেন, করাপশন 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 প্রত্যেকটা ক্ষেত্রে। আমি তো বহুদিন ধরে আপনাদের কাছে বলছি, মানে পশ্চিমবঙ্গ সরকারে এমন কোনো দপ্তর নেই যেখানে চুরি হয়নি। সেখানে দল ডিরেক্টলি জড়িত, নেতারা জড়িত, টপমোস্ট লেভেলে টাকা পয়সা যেত, তা নাহলে কখনো এই লেভেলে করাপশন হতে পারে না, সেটা আমি বহুদিন ধরে বলেছি। কিন্তু প্রশ্নটা হলো রাজ্যের মুখ্যমন্ত্রী করাপশনের ব্যাপারটাকে স্বীকার করে নিচ্ছেন না। স্বীকার করে নিচ্ছেন বলছি আমি এই কারণে বলছি যে প্রপার্টি অ্যাটাচমেন্ট কখন হয়? আমার আপনার প্রপার্টি অ্যাটাচমেন্ট হবে? অবশ্য রাজ্যের মুখ্যমন্ত্রী সন্ময় বন্দ্যোপাধ্যায় প্রপার্টি অ্যাটাচ করাতে গিয়েছিলেন একে দিয়ে, ওই লালবাজারের গুন্ডা দমন শাখাকে দিয়ে, কলকাতা হাইকোর্টে গিয়ে সেটাকে কোয়াশ করে দিয়েছে, কিন্তু সেটা তো অন্য কথা। আমি সেই বিষয়ে আসবো না। আমি যেই বিষয়টা আপনাদের কাছে আজকে আসবো, যে হঠাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী প্রপার্টি অ্যাটাচমেন্টে যে ব্যাপারটা বলেন, প্রপার্টি অ্যাটাচমেন্ট তো তখনই হয় যখন কেউ কিছু নিশ্চিতভাবে তথ্য ইডি তার হাতে পায়, এবং সেটা যখন কোর্টে জানায়, তার মানে তাদের হাতে তথ্য আছে।
করতো যে কোনো দিন যে কোনো মুহূর্তে বলে দেবে যে প্রপার্টি অ্যাটাচ করেছেন কি ডকুমেন্ট, তখন তো ইডিকে সেই ডকুমেন্টটা দিতে হবে। ভালো করে খেয়াল করে দেখুন, মুখ্যমন্ত্রী যেহেতু এই বিষয় নিয়ে আমি আজকে আলোচনায় আসতে চাইনি, কিন্তু আসতে এলাম কারণ খুব স্পেসিফিক একটা কারণ আছে, আমি সেটা ব্যাখ্যা করছি। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রপার্টি অ্যাটাচ করার কথাটা বললেন, তো সব ব্যাপারে তো মনু সিংভিকে আদালতে লাগান। প্রপার্টি অ্যাটাচ যাতে না করা হয়, প্রপার্টি অ্যাটাচ করাটা অন্যায় করেছে ইডি। একবারের জন্য তার ভাইপো বা তার পরিবারের তরফ থেকে কলকাতা হাইকোর্টে গিয়ে রিটেন পিটিশন করে প্রপার্টি অ্যাটাচ মুক্ত করার ব্যাপারে কোনো আবেদন জমা পড়েছে? সেটা নিয়ে কোনো মামলা হয়েছে? নিশ্চিতভাবে হয়নি। প্রপার্টি অ্যাটাচ করেছে ইডি, সে তার হাতে ডকুমেন্ট নিশ্চিতভাবে আছে, সেই ডকুমেন্টটা পাছে কোর্টে প্রডিউস করে দেয়। তার জন্য 7.5 কোটি টাকা লিপস অ্যান্ড বাউন্সের যে প্রপার্টি অ্যাটাচমেন্টের ব্যাপারটা ইডি কোর্টে রিপোর্ট করেছিল, সেটা কিন্তু এখনো পর্যন্ত প্রকাশ্যে প্রেস কনফারেন্স করে বলেননি কেউ এই পরিবারের পক্ষ থেকে যে 7.5 কোটি টাকার প্রপার্টি অ্যাটাচমেন্টটা মিথ্যে, ফলস, আমরা কোর্টে গিয়ে চ্যালেঞ্জ করছি। এক, রাজ্যের মুখ্যমন্ত্রী কেন বললেন? আসলে রাজ্যের মুখ্যমন্ত্রী, দেখুন আপনারা অনেকে অনেক কথা বলতে পারেন, আমিও বলতে পারি, আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাজকর্ম সম্বন্ধে প্রচুর সমালোচনা করি, কিন্তু একটা জিনিস দর্থহীন ভাষায় স্বীকার করি, সেটা হচ্ছে এই ভদ্রমহিলা কিন্তু রাজনীতিটা অনেকের থেকে ভালো বোঝেন, অনেকের থেকে ভালো বোঝেন। এই রাজনীতি স্যুট শট, মিথ্যাচারী রাজনীতি, লুঠের রাজনীতি, চুরি রাজনীতি, এটা কিন্তু সবার থেকে ভালো বোঝেন। এবং বোঝেন বলেই বোধহয় অবচেতন মনে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাজ করছে সেই কথাটা যেটা প্রশান্ত কিশোর বলেছেন যে বিজেপি এবার খুব ভালো রেজাল্ট করবে এবং সেক্ষেত্রে করাপশনটা মারাত্মকভাবে সামনে চলে আসবে। একটু ভালো করে খেয়াল করে দেখুন, করাপশনের ইস্যুর প্রেক্ষিতেই কিন্তু ইডি প্রপার্টি অ্যাটাচমেন্ট রাজ্যের মুখ্যমন্ত্রী বক্তব্যটা রাখলেন। আমি এই পর্বে, আমি আলোচনা বাকি পর্বটা এগিয়ে নিয়ে যাওয়ার আগে আমি রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলেছেন সেটা আপনাদের শোনাবো এবং তার প্রেক্ষিতে বলবো না। কয়েকদিন আগে প্রশান্ত কিশোর একাধিক ইন্টারভিউতে বলেছেন, এটাতেও বলেছেন, যেখানে অ্যাবনর্মাল ভালো রেজাল্ট করতে চলেছে বিজেপি পশ্চিমবঙ্গে। কেন প্রশান্ত কিশোর বললেন সেটা আমি এই ভিডিও দুটো দেখিয়ে নেওয়ার পর আপনাদের কাছে পরিষ্কারভাবে ব্যাখ্যা করব। अभिषेक देखो, एक यंग लड़का, उसको तो कुछ करना पड़ेगा। जब शादी किया है, 2 बच्चे हैं, खिलाए खावाएगा कैसे? कुछ तो करना है। घर में बैठने से तो खाना नहीं मिलेगा। उसको एक बिजनेस था, सब प्रॉपर्टी अटैच कर दिया। मैंने कभी नहीं बोला, इसी के लिए नहीं बोला कि हमारा लड़ाई जो है इस अन्याय का खिलाफ में लड़ाई है। हमारा जो भी है आप ले लो, लेकिन आप लोकतंत्र को मत, उसका अधिकार मत छीनो। I don't want to make a prediction, but I see, unlike what most people are predicting, I'm predicting BJP doing better than TMC in all likelihood. Be ready for a surprise result coming from Bengal in favor of BJP. When I'm saying that BJP is making a, BJP will emerge probably as the single largest party in Lok Sabha. Sometimes we are like this, people will say, oh, you are an agent of BJP, and that's why you're saying. And if I'm not saying this, then I would not be honest as a professional. But because I'm not a party spokesperson who has to say just what party wants. But that's the fact. Even if it comes at a cost that next 1 month and a half, YSRCP people are going to tell me that, he has sold himself to TDP. I'm sure in Bengal tomorrow, once the news is published, every TMC will say now he has become the true BJP agent and all. But you'll see the result. I see BJP making a huge comeback in Bengal, which is disappointing from if you are a TMC supporter, because in 2021 BJP was butchered electorally in Bengal. It's just that they have not been able to maintain the tempo. They have allowed BJP to make a comeback, and I see very tough times for TMC in Bengal. প্রশান্ত কিশোরের কথাটা আপনি শেষে শুনলেন, তার আগে রাজ্যের মুখ্যমন্ত্রীর বয়ান শুনিয়েছি, সেটা নিয়ে ব্যাখ্যা দিয়েছি। কিন্তু প্রশান্ত কিশোর হঠাৎ এই কথাটা বলতে গেছেন কেন? প্রশান্ত কিশোর কি তৃণমূলের বিরোধী বা তৃণমূলের সঙ্গে নেই? অবভিয়াসলি তৃণমূলের সঙ্গে আছেন। তিনি যদিও জনসুরাজ বলে একটা প্রচার অভিযান করেছেন এবং সেই প্রচার অভিযানে তিনি তার মতো করে নিজস্ব ব্যাখ্যা করছেন এবং তিনি বিহার নিয়ে পড়ে আছেন। কিন্তু তার মধ্যেও আপনারা খেয়াল করেছেন সাম্প্রতিককালে, ভেরি রিসেন্টলি আপনারা জানেন তাপস রায় যখন দল বদল করছেন, পিকে কিন্তু তাপস রায়কে ফোন করে বোঝানোর চেষ্টা করেছেন। অর্থাৎ পিকে ইজ ভেরি মাচ ইনভলভড উইথ তৃণমূল কংগ্রেস। অফিসিয়ালি হয়তো ফাইন্যান্সিয়ালি জড়িত নয়, কিন্তু তৃণমূল কংগ্রেসের এবিসিটির মধ্যে তিনি জড়িত।
সেই জড়িত থাকার পরেও ঠিক সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমি এই জায়গাটা আসার চেষ্টা করছি, সেই পিকে বলছেন বিজেপি ভালো রেজাল্ট করবে। পিকের কি ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট নেই বলে এটা বলছেন? না, পিকে নিজের ক্রেডিবিলিটিটা ঠিক রাখতে চাইছেন, যে নির্বাচনের পর যদি বিজেপি ভালো রেজাল্ট করে, তার কথার সঙ্গে এটা যদি মিলে যায়, তখন তো স্বাভাবিকভাবে তিনি তার ক্রেডিটটা নেবেন, তার মাইলেজটা বাড়বে, ফলে তিনি সেটা বলেছেন। এক, দ্বিতীয়ত হচ্ছে যে পিকে কি জানেন না যে যদি এটা না মেলে, আমি তার কারণ এখানে স্মরণ করি 2021-এর বিধানসভা নির্বাচনে সবাই যখন জানে বিজেপি ক্ষমতায় আসছে, আগলিবার 200 পার অমিত শাহ নিজে এসে স্লোগান দিয়ে গিয়েছেন, সেই সময় দাঁড়িয়ে এই পিকে প্রশান্ত কিশোর সেই সময় কিন্তু বলেছিলেন, পরিষ্কারভাবে বলেছিলেন যে এবারে কিন্তু 200 ক্রস করবে তৃণমূল, আর বিজেপি 100-র বেশি ক্রস করতে পারবে না। এই কথাটা তখন আমরা অনেকেই বিশ্বাস করিনি, কিন্তু পরবর্তীকালে মিলে গিয়েছিল। এই মিলে যাওয়াতে পিকের নিজস্ব ক্রেডিবিলিটি বেড়েছিল, যে পিকে যা বলেন সেটা মিলে যায়। তাহলে এবারে যে পিকে যেটা বলছেন বিজেপি তৃণমূলের থেকে ভালো রেজাল্ট করবেন, সেটা মিলে গেলে তো পিকের পার্সোনাল ক্রেডিবিলিটিটা বাড়বে, সেটাই পিকে প্র্যাকটিক্যালি করছেন। এখন আসুন পিকে কেন বলছেন, আমি এই জায়গাটাতে আসার চেষ্টা করব, আজকে এই আলোচনাতে আসবো যে পিকে এটা বলছেন তার স্পেসিফিক কারণ হচ্ছে পিকে বুঝতে পেরেছেন যে পশ্চিমবঙ্গের মাটিতে কিন্তু করাপশনটা মানুষ বুঝে গেছে, যে বেসিক্যালি তৃণমূল মানে চোর। তা সত্ত্বেও তৃণমূলকে কিছু লোক ভোট দেবে, তার জন্য কিছু আসন জিতবে, কিন্তু অ্যাবসলিউট জেতাটা তৃণমূলের পক্ষে হবে না, এটা পিকে ভালো বুঝতে পারছেন। আর এই জায়গাটা মমতা বন্দ্যোপাধ্যায় ধরতে পেরেছেন যে করাপশনের ইস্যুতেই আমি ডুবছি, এবং কাটছি ভাইপো। দেখুন আমি আপনাকে বলছি, এই যে যতগুলো চুরি ডাকাতি যা যা লুট হচ্ছে, বাহিনীটা কিন্তু বেসিক্যালি ভাইপোর কানেকশনসের ভাইপো। কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়, অয়নশীল, একটার পর একটা নাম বলবো, মানে কত, শৌকত জাহাঙ্গীর, কাইজার, এন্টায়ার টিমটা, শেখ শাহজাহান ভাইপোর প্রোটেকশনে থাকতো, সবাই জানেন। ফলে সেই অবচেতন মন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করে নিচ্ছেন, কনফেস করছেন, এবং ইডির কথা বলতে গিয়ে ভাইপোকে টেনে নিয়ে আসছেন। আমরা তো ভাইপোকে নিয়ে আলোচনায় যাচ্ছি না, যেতে চাইও নি, কিন্তু করাপশনের ইস্যুটা যে পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূলের এবারে ভরাডুবি হতে পারে, তার হওয়ার একটা বড় কারণ হতে পারে, যেটা প্রশান্ত কিশোর বুঝছেন, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বুঝছেন। আমি আবারও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিটা অনেকের থেকে ভালো রিড করতে পারেন, এবং সেই রিডিংয়ের জায়গা থেকে কিন্তু এই কনফেশনটা করলেন। ধন্যবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে, প্রশান্ত কিশোরের সঙ্গে তার কথাটা মিলে গেল। আমি আজকে এই পর্বে, আমি এই প্রতিবেদন শেষ করার আগে আমি আরও একটা কথা বলবো। দেখুন, অনেকগুলো ফ্যাক্টার্স আছে, যে ফ্যাক্টার্সগুলো কিন্তু তৃণমূলের খারাপ রেজাল্ট করার দিকে নিয়ে যাচ্ছে, যে কারণে একটু ভালো করে খেয়াল করে দেখুন। এবারে আইপ্যাকের পরামর্শ অনুযায়ী তৃণমূল কংগ্রেস কিন্তু 12 জন বিধায়ককে নমিনেশন দিয়েছেন লোকসভা নির্বাচনে, হুইচ ইজ অ্যাবনর্মাল। এবং এটার পেছনের কারণটা হচ্ছে এবারে মমতা ফ্যাক্টর আর কাজ করবে না, কেন মমতা মানেই চোর, এটা মানুষ বিশ্বাস করতে শুরু করেছে। 500 টাকা 1000 টাকা নেবে, কিন্তু তৃণমূলের বিরুদ্ধে ভোটটা দেবে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির অন্যান্য ফ্যাক্টরস কাজ করবে, মোদি ফ্যাক্টর, রাম মন্দির ফ্যাক্টর, 370 ধারা ফ্যাক্টর, সিএ ফ্যাক্টর, অনেক কিছু কাজ করবে। আর এই কাজ করার ঠিক জায়গাটাতেই যখন কাজ করবে না, তখন বিধায়কদের নিজস্ব জনসংযোগটাকে এবারে অ্যাসেট ভ্যালু হিসেবে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী বৈতরণী পার করতে কাজে লাগাও। এবং সেইটা করতে গিয়ে আরও একটা খুব ইন্টারেস্টিং ঘটনা আমার চোখে লেগেছে, যে সাম্প্রতিককালে আপনি দেখুন নন পারফর্মার সমস্ত অনেক সাংসদকে তারা কিন্তু জায়গা দিচ্ছে। যেমন প্রসূন বন্দ্যোপাধ্যায়, হোমেও লাগে না, যজ্ঞেও লাগে না, হাওড়ার মানুষ স্থিত বিরক্ত, তাকেও নমিনেশন দিচ্ছে, কেন যেটুকু জনসংযোগ আছে সেটাকে কাজে লাগানো। সৌগত রায়, দমদমের মাটির জন্য মানুষের কোনো কাজে, আসল কাজে লাগেনি, শুধু বক্তৃতা দিয়ে বেরিয়েছেন, আর শনি পুজো থেকে কালী পুজো সেই সভাগুলোতে অ্যাটেন্ড করে বেরিয়েছেন। সেই সৌগত রায় 80-র কাছাকাছি বয়স, মানে কতটা দৌড়তে পারবেন, তাকে নমিনেশন দিয়েছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায়, যার সামনে কি না বলেছেন, কুণাল ঘোষদের দিয়ে বলানো হয়েছে, ভাইপোই বলেছেন, সেই সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও নমিনেশন দিয়েছে। এই যে মানুষগুলোকে নমিনেশন দেওয়া, এর পেছনে আবু তাহের খান, খালিলুর রহমান, একের পর এক নাম আমি আপনাদের কাছে বলতে পারি। এই মানুষগুলোকে নমিনেশন দেওয়ার পেছনের কারণটা হচ্ছে যে এদের যেটুকু জনসংযোগ আছে সেইটুকুকেও ভোটের বাক্সে রিফ্লেক্টেড করানো। ফলে স্বাভাবিকভাবে মমতা ভয় পেয়েছেন, ভাইপো তো ভয় পেয়েছেন, এবং যার জন্য এখন নানান ধরনের নতুন নতুন সিএ নিয়ে বড় মিথ্যাচার আবার শুরু করে দিয়েছেন। হিন্দুদের প্যানিক বাটন টিপছেন, সংখ্যালঘুদের প্যানিক বাটন টিপতে গেলে একটু সমস্যা আছে, কেন সামনে প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন এন্টায়ারলি চলে যাবে নির্বাচন কমিশনের হাতে। ফলে স্বাভাবিকভাবে সেটা নিয়ে মিথ্যা বলতে পারছেন না, বলছেন কিন্তু রয়েছে বলছেন, কেন যদি সংখ্যালঘুরা খেপে উঠে কিছু করে ফেলে, তার দায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে, এবং সেখানে নির্বাচন কমিশন কিন্তু স্ট্রংগেস্ট অ্যাকশন নিতে পারে। আমি রিসেন্টলি দেখলাম গতকাল যে বক্তৃতা দিলেন, তার মধ্যে
হিন্দুদের প্যানিক করে দেওয়ার চেষ্টা করছেন। যদিও সিএতে বারবার বলছি, কোনো নাগরিককে দেশ থেকে বার করে দেওয়ার প্রভিশন সিএ আইনে নেই, অথচ সেটাকে বলে প্যানিক করার চেষ্টা করছেন। এবং এই প্যানিকের পেছনের কারণটা, প্যানিক করাচ্ছেন তার কারণ নিজে তিনি প্যানিকড হয়ে গেছেন। একটু ভালো করে খেয়াল করে দেখুন, সিএ লাগু হওয়ার পর থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রীর বডি ল্যাঙ্গুয়েজটা কীরকম চেঞ্জ হয়ে গেছে। গতকালের বক্তৃতায়, তার আগের দিন নবান্নে বসে প্রেস কনফারেন্স, এবং এটা হওয়ার যুক্তিসঙ্গত কারণ আছে। কারণ 14টা জেলায় সিএ এর এফেক্ট যদি পড়ে, প্র্যাকটিক্যালি মমতার পক্ষে উঠে দাঁড়ানোটা খুব মুশকিল হবে। এটা আমার অবজারভেশন। এখন দেখা যাক সেটা কীভাবে কমব্যাট করেন। আমি আজকের এই প্রতিবেদন শেষ করব এইটা বলে, এই নির্দিষ্ট তথ্যটা আপনাদের কাছে দিয়ে। এই সিএ লাগু হওয়ার পর টুকরো টুকরো ভিডিওগুলো আমার হাতে এসছে, যেখানে বনগাঁয় কীভাবে আনন্দে মেতেছেন হাজার হাজার মানুষ। একাধিক ভিডিও এসছে, আমার কাছে অন্তত 25টা ভিডিও আছে। আমি দুটো ভিডিও দিয়ে শেষ করব, যেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাবাতে বাধ্য করছে। আলটিমেটলি প্রশান্ত কিশোর যে কথাটা বলেছেন, সেই কথাটা মিলতে চলেছে যদি এই আবেগ উচ্ছ্বাস, আবার বলছি এই আবেগ উচ্ছ্বাস যে ভিডিওটাতে দেখাবো, সেই আবেগ উচ্ছ্বাস যদি ব্যালটে রূপান্তরিত হয়। করাপশন তো আছে, করাপশনের পাশে যদি সিএ নিয়ে এই আবেগ উচ্ছ্বাস 14টা জেলায় রিফ্লেক্ট হয় ভোটের বাক্সে, তাহলে মমতার কপালে দুঃখ আছে। আমি এইটুকু বলে ভিডিওগুলো দেখাবো।